পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যেতে চায় ইরান। পারমাণবিক স্থাপনার হামলার নিন্দা জানালেন রাফায়েল। ফ্যাসিবাদ থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয় বললেন তারেক রহমান। গণতন্ত্রের নিরাপত্তায় স্বাধীনতা নিশ্চিতের আহ্বান। গুম বিষয়ক আইন হবে আগামী 1 মাসের মধ্যে জানালেন আইন উপদেষ্টা। গঠন করা হবে শক্তিশালী কমিশন। এবং নিরপেক্ষতা বজায় রাখতে সরকারকে দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করার আহ্বান। ইশরাকের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত 5 আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর গণমাধ্যম কিছুটা স্বাধীনতা ভোগ করলেও এখনও ফ্যাসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত হয়নি। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সোমবার এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন তারেক রহমান। ওই পোস্টে তারেক রহমান বলেন, 1975 সালের 16 জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিবস। এদিনে তৎকালীন শাসক গোষ্ঠীর সব দল বাতিল করে চরম কর্তৃত্ববাদী একদলীয় বাকশাল কায়েম করে তাদের অনুগত 4টি সংবাদপত্র রেখে গোটা জাতিকে নির্বাক করে দিয়েছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। সোমবার গুলশান চেয়ারপারসন অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিউনিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য সামা ওবায়দ উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। সেই সঙ্গে আগামী নির্বাচন, সংস্কার ও সমসাময়িক রাজনীতি নিয়েও দুপক্ষ নিজেদের মতামত তুলে ধরেন। গুম বিষয়ক একটি আইন আগামী 1 মাসের মধ্যে হবে। এই আইনের অধীনে একটি শক্তিশালী গুম বিষয়ক কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার সচিবালয়ে জাতিসংঘের বল প্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এই কথা জানান। আইন করলে পরবর্তী সরকার আইনটি বাতিল করবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিএনপি, জামায়াত, এনসিপি বা যে সরকারই আসুক তারা সবাই গুমের শিকার। তারা সবাই সোচ্চার ছিলেন। বিএনপি, জামায়াত সবচেয়ে বেশি শিকার ছিলেন। কমিশনের কাজ যেখানে শেষ হবে সেখান থেকে আমাদের স্ট্যাটিউটারি যে কমিশন, এই আইনের অধীনে গঠিত যে কমিশন, সেই কমিশনের কাজ সেখান থেকে শুরু হবে। সেটা এমন না যে আমাদের বর্তমান যে কমিশনটা আছে এই কমিশনটা মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের কাজ শেষ। আমরা একটা আইন করছি, আইনের আন্ডারে একটা পার্মানেন্ট গুম বিষয়ক কমিশন থাকবে। সরকার নিরপেক্ষতা বজায় রাখতে চাইলে দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রায়ের পরিপ্রেক্ষিতে মেয়র ঘোষণা হলেও সরকার দায়িত্ব দেয়া থেকে তালবাহানা করছে উল্লেখ করে তিনি বলেন, জরুরি সেবা চলমান রাখার লক্ষ্যেই তিনি নগর ভবনে সভা করেছেন। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন মিলনায়তনে পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিত করতে বজ্র ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ইসি এবং হাইকোর্টের রায় বহাল রেখে সরকার মেয়র ঘোষণা না দিলে নেতাকর্মীদের নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে শপথ গ্রহণ করবেন। মহামান্য আপিল বিভাগের যে রায়, সেই রায় এর পরিপ্রেক্ষিতে বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ নির্বাচিত মেয়র হিসেবে আমাকে ঘোষণা করা হয়েছে। কিন্তু বর্তমান সরকার এখন পর্যন্ত আমার শপথ গ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই।
যার কারণে আমরা ঈদ পরবর্তীতে গতকাল থেকে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে অবস্থান কর্মসূচি বিরতিহীনভাবে ঘোষণা করেছি। শপথ গ্রহণ করে নগর ভবনের সেলগুলোকে অ্যাক্টিভ করার কথাও জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এটিকে আমরা এভাবে করব যে প্রত্যেকটি ওয়ার্ডে যারা ওয়ার্ড সচিবরা রয়েছেন, সেখানে ওয়ার্ড কমিশনের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়গুলোতে জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট, এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে এবং পরবর্তীতে সেগুলোকে প্রক্রিয়া করে তাদেরকে দেওয়া হবে। দাবি মেনে না নেওয়া হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। আমাদের আন্দোলনের শুরু থেকে সকল জরুরি সেবা চলমান ছিল। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। আটক করা হয়েছে বাস চালককে, জব্দ করা হয়েছে বাসটি। রোববার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ আউশকান্দি সড়কের সালামতপুর এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। রাজধানী থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ঘুমিয়ে পড়লে গন্তব্যে না নেমে মেয়েটি সিলেট পর্যন্ত চলে যায়। পরে সেখান থেকে হবিগঞ্জ যেতে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠেন। শেরপুর এলাকার পার হওয়ার পর বাসের অন্যান্য যাত্রীরা নেমে গেলে কিশোরীকে একা পেয়ে পালাক্রমে নির্যাতন চালায় বাসের হেলপার লিটন মিয়া ও চালক সাব্বির। কিশোরীর চিৎকার সুরে আশেপাশের লোকজন বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে চালককে আটক করা গেলেও কৌশলে পালিয়ে যায় হেলপার। গাজীপুরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। তবে ঘটনার পর থেকে ধর্ষক নিরাপত্তা কর্মী লিটন মিয়া পালিয়েছে। সোমবার শ্রীপুরের এমসি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর বাবা জানায়, স্থানীয় তালহা স্পিনিং মিলে চাকরির সন্ধানে গিয়েছিল তার মেয়ে। পরে কারখানার গেটের পাশেই থাকা ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী চাকরির প্রলোভন দেখিয়ে বুথের ভেতরে নিয়ে যায়। পরে সেখানে জোরপূর্বক ধর্ষণ করা হয় কিশোরীকে। এই ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। রাজবাড়ীর পাংশায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার উপজেলার সরিষা ইউনিয়নের নওরাবন গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার দুই শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। অভিযুক্তদের মধ্যে একজন কিশোর, সে উপজেলার কসবাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রামের বাসিন্দা। অপর যুবক হাসমত আলী একই এলাকার জেহের আলী মণ্ডলের ছেলে। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিএনপির ত্যাগী ও দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে ৪১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সোমবার বিকেলে সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামানের নেতৃত্বে বিশাল একটি মিছিল বের করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় এসে আলোচনা সভা করে। নতুন আহ্বায়ক কমিটি বাতিল ও ত্যাগীদের কমিটিতে অন্তর্ভুক্তি করার আহ্বান জানান নেতাকর্মীরা। এই সময় বক্তব্য রাখেন মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি এম এ করিম, মৌচাক ৮ নং ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি এস এম রিপন, মৌচাক ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান, উপজেলা কৃষক দলের সাবেক সহ সভাপতি মোসলেম উদ্দিন, মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, গাজীপুর জেলা যুব দলের সাবেক সহ সম্পাদক আয়ুব আলী সহ অন্যান্য নেতাকর্মীরা।
গাজীপুরের শ্রীপুরে এক স্কুল ছাত্রীকে কুশলিয়ে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ এবং বাড়ি থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা সাবিনা বাদী হয়ে অভিযুক্ত তাইব সহ 4 জনকে বিবাদী করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোর স্থানীয় কবি নজরুল মডেল স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে প্রধান অভিযুক্ত তাইব তাকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিয়ে আসছেন। বিষয়টি জানতে পেরে ছাত্রীর মা অভিযুক্ত তাইবকে শাসন করলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মেয়েকে তুলে নিয়ে খুন জখমের হুমকি দেয়। এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের পরিবারকে বলা হয়েছে ছেলে মেয়েকে নিয়ে থানায় আসার জন্য। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার ধামরায়ে আব্দুল মান্নান নামে এক সাংবাদিককে চাইনিজ চাপাটি দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। উপজেলার বালিয়া ইউনিয়নের বটতলায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে আহত সাংবাদিকের বড় ভাই আব্দুল হক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আহত আব্দুল মান্নান সংবাদ দিগন্তের ধামরাই প্রতিনিধি। তিনি উপজেলার বালিয়া ইউনিয়নের ভবনহাটি গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা 7:30টার দিকে বটতলা থেকে বাড়ির দিকে যাওয়ার পথে ফাঁকা স্থানে 6 থেকে 7 জন মুখোশধারী সন্ত্রাসী তার গতিরোধ করে এলোপাথারি মারধর করে এবং চাপাটি দিয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকার স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে সাটুরিয়া হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নূরে আলম সিদ্দিকী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের পাংশা নয়ামাটি এলাকায় লাবণী জুস নামেও একটি কারখানায় দীর্ঘদিন যাবৎ শিশু খাদ্য জুস, লিচু ড্রিঙ্ক, আইস ললি, চকলেট সহ বিভিন্ন রকমের শিশু খাদ্য তৈরি এবং বাজারজাত করে আসছে। 16 জুন কারখানাটিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। কারখানায় তৈরি হওয়া মোট 60টি পণ্যের মধ্যে 3টির বিএসটিআই অনুমোদন থাকলেও 4টি পণ্যের কোনো অনুমোদন না থাকায় 1 লক্ষ টাকা জরিমানা সহ তৈরিকৃত মালামাল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসটিআই এর কর্মকর্তা আশিকুজ্জামান ও নাহিদ নিয়াজ শিশির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। নওগাঁর নিয়ামতপুরে নিমদিঘি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের নিমদিঘি গ্রামে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মাছ চাষি রবিউল ইসলাম রবির দাবি, এতে প্রায় 8 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি মনে করেন, পরিকল্পিতভাবে যে ক্ষতি করার জন্য তার চাষকৃত পুকুরে গান পাউডার প্রয়োগ করা হয়। পুকুর পাড়বাসী স্বপন পাহান বলেন, শনিবার দিবাগত রাতে 3টার দিকে ধান সিদ্ধ করার জন্য তিনি সহ তার পরিবার ঘুম থেকে উঠে বাড়ির বাইরে আসলে পুকুরে মাছ ভেসে থাকতে দেখেন। এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যেতে চায় ইরান। পারমাণবিক স্থাপনার হামলার নিন্দা জানালেন রাফেল। ফ্যাসিবাদ থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয় বললেন তারেক রহমান। গণতন্ত্রের নিরাপত্তার স্বাধীনতা নিশ্চিতের আহ্বান। গুম বিষয়ক আইন হবে আগামী 1 মাসের মধ্যে, জানালেন আইন উপদেষ্টা। গঠন করা হবে শক্তিশালী কমিশন। এবং নিরপেক্ষতা বজায় রাখতে সরকারকে দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করার আহ্বান ইশরাকের। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।